বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে নাস্তার পর্ব শেষ করে জিসানের আব্বু অফিসে যাওয়ার পর আমি কাপড়গুলো ভিজিয়ে রাখছি হুইল পাউডার দিয়ে। তো এখানে জিসান আর জিসানের আব্বুর কাপড়ই বেশি, কারণ ওরা বাইরে যায়, ওদের কাপড়গুলো বেশি নোংরা হয়। দু একদিন পরপরই আমার কাপড়গুলো পরিষ্কার করতে হয়। বিশেষ করে যারা বাইরে প্রতিনিয়ত যায় তাদের কাপড়গুলো বেশি নোংরা হয়, আর ঘরে থাকলে কিন্তু কাপড় এতটা নোংরা হয় না। তো যাই হোক, এই যে সকাল আর দুপুরের মাঝখানে অনেকটা টাইম গ্যাপ হয়ে যায়, তো ওই টাইমটা হালকা নাস্তার একটু ক্ষুধা লাগে, তো তার জন্যই ব্যবস্থা আর কি। আর এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা আমি সাধারণত ওদের বিকালের নাস্তায় দিই, কিন্তু আজকে এখনই দিলাম। আর এই যে দুপুরের পরে আমি জিসানকে কোচিংয়ে দেওয়ার জন্য গাড়িতে তুলে দিতে যাচ্ছি। তো কোথায় গিয়ে আমি ওকে গাড়িতে তুলে দিই সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ওকে গাড়িতে তুলে দিয়ে আমার খুব টেনশানে থাকতে হয়, একা একা যাই, মেন রোড দিয়ে বাসে করে যাই, আসলে আমার খুব টেনশানে থাকতে হয়। এর আগে ওকে আমি এভাবে একা কখনো ছাড়িনি। আর ও রাস্তায় চলাফেরা একটু আছে, অতটা পাকা না। এর আগে আমি কখনো ওকে একা ছাড়িনি, এই জন্য আর কি। ও কিছু করার নাই, আসলে বাসায় তাসদিদ একা থাকে, ওকে রেখে দিয়ে আমি ওর কোচিংয়ে 3 ঘন্টা বসে থাকার সময় নাই, বাসায়ও কাজ থাকে, এই জন্য আর কি একা দিতেই হয় বাধ্য হয়ে আমার। এই যে ওর স্কুলের সামনে দিয়েই যাচ্ছি আমি। এই রাস্তাটা পার হলেই মেন রোডটা পার হতে হয়, ও একা পার হতে পারে না, এই কারণে ওকে আমি এই পর্যন্ত দিয়ে যাই, মেন রোডটা পার করে গাড়িতে তুলে দিয়ে যাই আর কি। এই যে এই রোডে প্রচুর গাড়ি চলে, সব সময় গাড়ি চলতেই থাকে, এই কারণে এখানে আর বেশি ভয় লাগে। ওকে আমি এইখানে একা আর কি দিই না, এই পর্যন্ত দিয়ে যাই। ওই যে ওর স্কুলটা রাস্তার ওই পাশে, আর এই রাস্তা ক্রস করে তারপর গাড়িতে উঠতে হয়। তো এখান থেকে ওর সঙ্গে যারা পড়ে তারাও যায়, মাঝে মধ্যে তাদের সঙ্গেও যাই। বেশিরভাগ সময়ই ওর ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়, ফ্রেন্ডদের গার্ডিয়ানদের সঙ্গে দেখা হয়, তো ওইভাবেই আসা যাওয়া হয় আর কি। তো ওকে তুলে দিয়ে আমি চলে আসছি বাসায়। বিকালে তাসদিদ বলল যে আম্মু একটু চা করে দাও। আসলে আমি ওদেরকে চা খাইতে দিই না, আর চা খেলে আমারও একটু গ্যাসের প্রবলেম হয়, এই কারণে আমার বাসায় চাটা খুবই কম খাওয়া হয়। তো অনেক দিন পর আজকে যেহেতু বলল তাসদিদ, এই কারণে করলাম। আর আমার কাছে কনডেন্স মিল্ক নাই, কারণ কনডেন্স মিল্ক দিয়ে চা খেতে আমার খুব পছন্দ আর কি, ভালো লাগে। আর এই গুঁড়া দুধের চা আমার কাছে একদম পছন্দ না, ভালো লাগে না, তারপরেও করলাম, কারণ কনডেন্স মিল্ক নাই, চা খেতে চেয়েছে এই কারণে আর কি। আর এই যে ছোলা ভেজেছি আমি। আজকের ছোলা ভাজাটা অত পারফেক্ট হয় নাই, কারণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমার আর মনে ছিল না যে ছোলাটা আমি রেখে দিয়েছি ভাজবো, তো অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, এই কারণে ছোলাটা বেশি একটা ভালো হয়নি। আর এই যে জিসানের বাবা অফিস থেকে নাস্তা দিয়েছিল খেতে, না খেয়ে ছেলের জন্য নিয়ে আসছে, ছেলে পছন্দ করে এই জন্য। আসলে বাবা মার মন, বাবা মা এরকমই হয়, নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসে। তো আমার জিসান ফাস্টফুড জাতীয় খাবার খুবই পছন্দ করে, ও ছোটোবেলা থেকেই। আর আমার মনে হয় বাবা মায়ের সবসময় বড় সন্তানের জন্য বেশি মায়া থাকে, কারণ প্রথম সন্তান, তার জন্য বেশি একটু মায়া থাকে মানুষের।
সন্তান সবই সমান, কিন্তু তারপরেও মানুষের আর কি মনের একটা বড় সন্তানের প্রতি বেশি একটা থাকে, টান থাকে। তো এই যে বাজার থেকে নিয়ে আসছিল জিসান আব্বু অফিস থেকে আসার সময় এই মূলা শাক নিয়ে আসতে বলছিলাম, অনেক দিন মূলা শাক খাওয়া হয় না। তো মূলা শাকটা অনেকেই পছন্দ করে না, গন্ধ লাগে। তো আমি আজকে যেভাবে করব ওইভাবে করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমিও কিন্তু আগে মূলা শাক খেতাম না, কিন্তু এখন আল্লাহর রহমতে সবই খাই, খেতে হয়। কারণ বিয়ের পরে মেয়েদের অনেক কিছুই মেনে নিতে হয়। বাবার ঘরে থাকলে অনেক কিছুই না মানলেও চলে, কিন্তু শ্বশুর বাড়িতে এসে স্বামীর ঘরে অনেক কিছুই মেনে চলতে হয়। আর এখন আল্লাহর রহমতে সবই মানে খেতে পারি, সমস্যা হয় না। আগে অনেক কিছু বেঁচে খেতাম। তো মূলার শাকটা আমি আগে বেছে নিয়েছি, নিয়ে তারপর ধুয়ে নিয়ে এখন কাটছি। কারণ কাটার পরে এটা ধুতে গেলে অনেক ঝামেলা হয়, ছোট ছোট করে এটা কাটতে হয়। মানে ধুতে গেলে পানির সঙ্গে পানি থেকে উঠাতে অনেক সমস্যা হয়, আর এভাবে করলে ভিটামিনটাও বজায় থাকে। তো শাকটা কাটা হয়ে গেছে, আমি এখন চুলায় দিয়ে দিব। আর এই শাকটা একদম ছোট ছোট করে কাটতে হবে, তাহলে ভাজি করলে ভালো হয় আর কি। তো এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ যে কোনো শাক ভাজিতে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি দিলে টেস্টটা ভালো লাগে আর কি। আর স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে আমি এখন সিদ্ধ করে নেব শাকটা। তো কেউ যদি মূলার শাক গন্ধ সহ্য করতে না পারে, তো তারা একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে তখন আর অতটা গন্ধ থাকে না। তো আমার কাছে এখন এই মূলা শাকের স্মেলটা ভালো লাগে, এই জন্য আমি আর ওইভাবে করি না। তো পানিটা ফেলে দিলে আসলে শাকের ভিটামিনটা আমার মনে হয় পুষ্টিগুণটা অতটা থাকে না, এই কারণে আমার কাছে মনে হয় যে পানিটা ফেলে না দেওয়াই উচিত। পানি শুকিয়ে নিয়ে ভাজিটা করলে ভালো হয়। তো আমি পানিটা শুকিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি তেলে কিছু রসুন দিয়ে শাকটা তেলে দিয়ে দিচ্ছি। এই যে একটু নেড়ে চেড়েই শাক ভাজিটা আমার রেডি হয়ে গেছে। আর অনেক দিন পর আজকে আমি এই কড়াইটা ব্যবহার করেছি। কড়াইটা অনেক দিন রান্না করা হয় না, উঠানো ছিল। আমার খুব পছন্দের একটা কড়াই আর কি। কড়াইটাতে রান্না অনেক সুবিধা হয়, লেগে যায় না নিচেই। আর যে কোনো স্টিলের হাঁড়ি পাতিল কিন্তু স্বাস্থ্যসম্মত রান্নার জন্য। আর এই যে প্রচুর গরম পড়েছে, জিসানের আব্বু অফিস থেকে আসলে আমি একটু আখের গুড়ের শরবত করে দিচ্ছি। তো আমি কিভাবে আখের গুড়ের শরবত করি সেটাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর এই আখের গুড়টা বাসায় ছিল না, অনেক দিন খাওয়া হয় না। সেদিন বাড়ি যেয়ে নিয়ে আসছি, গ্রামে গিয়ে মা কিনে রাখছিল গুড়। আর এখানে পুরো একটা লেবু আমি দিয়ে দিচ্ছি, আর 2 চামচ ইসবগুলির ভুসি দিয়ে দিচ্ছি আমি এখানে। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার। তো এই যে হয়ে গেল আখের গুড়ের শরবত। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।